আসসালামু আলাইকুম। আজকের এই বিশ্লেষণে আমরা প্রবাসীদের আর্থিক জীবনের খুব পরিচিত একটা বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে দুবাই, রিয়াদ বা মালয়েশিয়ার মতো জায়গাগুলোতে যারা দিনরাত পরিশ্রম করছেন, তাদের সবার জীবনেই একটা সাধারণ সমস্যা দেখা যায়। বিয়ের পর জমানো টাকাগুলো যেন একদম জাদুর মতো উধাও হয়ে যায়, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা বিভিন্ন উৎস আর উপাত্ত ঘেটে ঠিক এই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব। চলুন দেখে নিই, এত কষ্টের উপার্জন কেন দিন শেষে সঞ্চয় রূপ নিতে পারছে না। আজকের এই পুরো এক্সপ্লেনারটি মূলত 4 ভাগে সাজানো হয়েছে। 1. শূন্য সঞ্চয় রহস্য, 2. 5টি লুকানো খরচের ফাঁদ, 3. সঞ্চয় শুরুর 3টি ধাপ এবং সবশেষে 4. নতুন অভ্যাসে ভবিষ্যৎ গড়া। তো চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, শূন্য সঞ্চয়ের রহস্য। বিয়ের আগে বেশ ভালোই সঞ্চয় হচ্ছিল, কিন্তু বিয়ের পর মাস শেষে পকেট একদম শূন্য। আয় হয়তো বাড়ছে, কিন্তু জমানো টাকার খাতা সেই শূন্যই থেকে যাচ্ছে। এই রহস্যের আসলে কোনো কুল কিনারা পাওয়া যায় না, তাই না? ফলে এত হাড় ভাঙা খাটুনির পরও বেতন বাড়লেও এক ধরনের হতাশা কাজ করে। অনেকেই হয়তো ভাবেন এটা স্রেফ কপালের দোষ, কিন্তু উপাত্ত ঘাটলে দেখা যায় এর পেছনে মূলত কাজ করছে আমাদেরই কিছু মনস্তাত্ত্বিক আর আচরণগত ব্যাপার। আর এই ব্যাপারগুলো বুঝতে হলে আমাদের যেতে হবে দ্বিতীয় পর্বে, 5টি লুকানো খরচের ফাঁদ। এই তালিকার প্রথম ফাঁদটা হলো দুজনের জীবন কিন্তু পরিকল্পনা একার। সিঙ্গেল লাইফ থেকে বিবাহিত জীবনে যাওয়ার পর সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব দেখা যায় তা হলো যৌথ আর্থিক পরিকল্পনা। বিয়ের আগে সব সিদ্ধান্ত একাই নেওয়া হতো, কিন্তু পরিবারে নতুন মানুষ আসার পরও সেই পুরনো অভ্যাসে একা একা প্ল্যান করলে দেখা যায় বাজেটের বাইরে হঠাৎ করেই মাসে হয়তো 5,000 টাকার মতো বাড়তি খরচ হয়ে যাচ্ছে। এখন মাসে 5,000 টাকা হয়তো খুব একটা বড় অঙ্ক মনে হচ্ছে না, কিন্তু একটু গাণিতিক হিসাবটা মিলিয়ে দেখলে আক্ষরিক অর্থেই চমকে যেতে হয়। এই অপরিকল্পিত ছোট্ট খরচটাই চক্রবৃদ্ধি হারে বেড়ে 5 বছরের ব্যবধানে প্রায় 3 লাখ টাকার একটা বিশাল ক্ষতিতে রূপ নেয়। একটু চিন্তা করলেই বোঝা যায় কোনো প্ল্যানিং না থাকার কারণে এত কষ্টের টাকা এভাবেই চোখের সামনে দিয়ে হারিয়ে যায়। দ্বিতীয় ফাঁদটা একেবারেই মনস্তাত্ত্বিক, ইমোশনাল খরচের ফাঁদ। পরিবার থেকে অনেক দূরে প্রবাসে থাকার কারণে অনেকেই একটা মানসিক চাপ বা অপরাধবোধে ভোগেন। প্রিয়জনদের সময় দিতে না পারার যে শূন্যতা, সেটা পূরণ করতে গিয়ে বা শুধু একটু ভালোবাসা দেখাতে গিয়ে দেশে অতিরিক্ত রেমিটেন্স পাঠানো হয়ে যায়। এটাকেই বলা যায় ইমোশনাল স্পেন্ডিং। আবেগ দেখানোটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আর্থিকভাবে এর মূল্য বেশ চড়া। ধরা যাক মাসে মাত্র 200 দিরহাম অতিরিক্ত পাঠানো হলো। 5 বছরের হিসাবে এই অঙ্কটা গিয়ে দাঁড়ায় বিশাল 3.6 লাখ টাকায়। এই টাকাটা যদি জমানো যেত, তাহলে হয়তো দেশে চমৎকার একটা জমিও কেনা সম্ভব হতো। 3 নম্বর ফাঁদটি হলো স্টেটাস বা সামাজিক অবস্থান দেখানোর চাপ। প্রবাসী পরিবারগুলোকে প্রায় সময়ে একটা তীব্র সামাজিক চাপের মুখে পড়তে হয়। সমাজে নিজেদের অবস্থান ধরে রাখতে বা মানুষ কি বলবে সেই লজ্জা এড়াতে গিয়ে নতুন ফোন, দামি গয়না বা বিলাসবহুল ফার্নিচার কেনা হয়ে যায়। এই অপ্রয়োজনীয় জিনিসপত্রের পেছনে যে বিপুল অর্থ ব্যয় হয়, তা আসলে দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার পথে মস্ত বড় একটা বাধা। এরপর আসে চতুর্থ ফাঁদ, সঞ্চয় দেরিতে শুরু করা। অনেকেই ভাবেন আগে কিছু টাকা জমুক, তারপর একেবারে বড় অঙ্কের একটা সেভিংস করব। সত্যি বলতে এটা একটা মারাত্মক ভুল, কারণ কোনো নির্দিষ্ট খাতে বরাদ্দ না করা টাকা সবসময়ই কোনো না কোনোভাবে ঠিকই খরচ হয়ে যায়। সঞ্চয়ের জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকা মানে আক্ষরিক অর্থেই নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা। পঞ্চম এবং অন্যতম প্রধান ফাঁদ হল স্পষ্ট লক্ষ্যের অভাব। কোথায় বাড়ি কেনা হবে বা কি ব্যবসা শুরু করা হবে, এমন সুনির্দিষ্ট আর লিখিত কোনো লক্ষ্য না থাকলে টাকা এমনিতেই দৈনন্দিন ছোটোখাটো খরচে হারিয়ে যায়। লক্ষ্যহীন টাকা ঠিক যেন হাতের মুঠো রাখা বালির মতো নিজের অজান্তেই ফসকে যায়। পুরো হিসাবটা একসাথে এই ছকে দেখলে বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যায়। ইমোশনাল খরচ, স্টেটাস রক্ষার চাপ আর সঞ্চয় না করার প্রবণতা, এই ছোট ছোট অনিয়ন্ত্রিত অভ্যাসগুলো 5 বছরে কিভাবে একটা ধ্বংসাত্মক রূপ নেয় তা এখানে স্পষ্ট। এগুলো কিন্তু শুধুই কিছু সংখ্যা নয়, এগুলো হলো হারিয়ে যাওয়া এক একটা ভবিষ্যৎ। ফাঁদগুলো তো চেনা হলো, এবার আসা যাক পর্ব 3-এ, সঞ্চয় শুরুর 3টি ধাপ।
সঞ্চয় শুরুর সবচেয়ে কার্যকর আর প্রথম ধাপটি হল 50-30-20 নিয়মের প্রয়োগ। এর মানে হল আয়ের অর্ধেক অর্থাৎ 50% যাবে পরিবারের মৌলিক প্রয়োজনে, 30% থাকবে ব্যক্তিগত খরচের জন্য, আর বাকি 20% কোনো কথা ছাড়াই সঞ্চয় করতে হবে। সোজা কথায়, আয় যদি হয় 2000 দিরহাম, তবে অন্য যে কোনো খরচের আগে সেখান থেকে 400 দিরহাম সঞ্চয়ের জন্য একদম আলাদা করে ফেলতে হবে। এই নিয়মটা সফলভাবে মানতে হলে দ্বিতীয় ধাপের সঞ্চয়ের টাকাটা চোখের আড়াল করতে হবে। এর জন্য বিকাশ, ডিপিএস বা এফডিআর এর মতো সম্পূর্ণ আলাদা একটা অ্যাকাউন্ট ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। আর তৃতীয় ধাপ হলো অটো ট্রান্সফার। বেতন অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে যেন ওই সঞ্চয়ের অংশটা স্বয়ংক্রিয়ভাবে আলাদা অ্যাকাউন্টে চলে যায়। টাকা হাতে আসার আগেই জমানো হয়ে যাওয়াটা নিশ্চিত করা এখানে সবচেয়ে জরুরি। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ অংশে, পর্ব 4, নতুন অভ্যাসে ভবিষ্যৎ গড়া। এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ টানলে দেখা যায় এই 5টি আচরণগত ভুলই হল মূল কালপ্রিট। একার সিদ্ধান্ত, আবেগের বশবর্তী হয়ে খরচ, সমাজের ভয়ে স্ট্যাটাস মেনটেন, সঞ্চয় গড়িমসি এবং লক্ষ্যের অভাব। এই অভ্যাসগুলোর কারণেই একটা চমৎকার স্থিতিশীল আয় দীর্ঘস্থায়ী সম্পদে পরিণত হতে পারে না। উপার্জন নয়, অভ্যাসই ভবিষ্যৎ নির্ধারণ করে। এই কথাটাই আজকের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। একটা পরিবারের সুরক্ষিত জীবন গড়ে তোলাটা কিন্তু পুরোপুরি নির্ভর করে সুশৃঙ্খল আচরণের ওপর। মাসিক বেতন কত বড় তার উপর নয়। সঠিক আর্থিক অভ্যাস না থাকলে বিশাল অঙ্কের আয়ও নিমেষেই ফুরিয়ে যেতে পারে। পরিশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করছি। এই 5টি খরচের ফাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভুগিয়েছে কোনটি? নিজের অভ্যাসের দিকে ফিরে তাকানো এবং টাকা ঠিক কোথায় যাচ্ছে তা খুঁজে বের করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। এই প্যাটার্নগুলো বুঝতে পারলেই প্রকৃত সম্পদ অর্জনের পথে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।